রেডিও সাগরদ্বীপের বিশেষ অনুষ্ঠান অতিথি আলাপন। অনুষ্ঠানে উপস্থিত আছেন জান্নাতে ফেরদৌসী লাকি। তিনি ছায়ানট ও নজরুল ইনস্টিটিউটে সঙ্গীত শিক্ষিকা হিসেবে রয়েছেন। আমার মূলত পেশায় আমি একজন গবেষক, গবেষণা করি। আমি হিস্ট্রি ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস থেকে মাস্টার্স করেছি, তারপরে এমফিল করেছি আমি, সেটাও মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধের বৃহত্তর সিলেটের চা শ্রমিক। এরপর আমি পিএইচডি করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আসলে মুক্তিযুদ্ধ এবং সব কিছু মিলেই আমার কাজ, এবং আমি একটা প্রতিষ্ঠানে আছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ আরডিসি। ওখানে আমি প্রায় 20 বছরের উপরে আছি। আমি ওখানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এবং আমার এই গবেষণা প্রতিষ্ঠানটি বাংলাদেশের যে বৈচিত্র্য, বাংলাদেশের যে ডাইভার্সিটি, এইটা নিয়ে কাজ করে, যেমন এবং অধিকার নিয়ে কাজ করে। যেমন আমাদের বাংলাদেশে তো অসংখ্য জাতির মানুষ আছে, আপনারা জানেন, চাকমা, মারমা, ত্রিপুরা, এখানে আপনার উত্তরবঙ্গে সাঁওতালরা আছেন, আপনার উপকূলে আছে রাখাইনরা, এরকম বিভিন্নভাবে কিন্তু অসংখ্য আদিবাসী জাতি এখানে আছে। তো বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাকে 2 বছর আগে বাংলাদেশের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, বাংলাদেশে কত জাতি আছে সেটা নিয়ে একটা কাজ করিয়েছিল। তো আমরা গবেষণা করে দেখেছি বাংলাদেশে 75-এরও উপরে জাতি আছে। হ্যাঁ, সিলেট চা শ্রমিকে আমরা 30টা জাতির মানুষের সন্ধান পেয়েছি, হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধ অবদান রেখেছেন। তো আমরা এটা দিয়েছিলাম। তো এটা গেজেটে তারা অন্তর্ভুক্ত হয়েছে 50টি জাতিরও বেশি, মানে 51টি জাতি গেজেটে অন্তর্ভুক্ত হয়েছেন। তো এটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তখন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাকে বলল যে আপনি আমাদেরকে এই যে 51টা জাতি যে আছে সেটা নিয়ে আমাদের একটা গবেষণা করে দেন, এবং আমরা সেটা আপনার কাছ থেকে চাই, যেহেতু আপনারা গবেষণা করছেন। এবং বিশেষ করে আমার যে প্রতিষ্ঠান, এটা কিন্তু আদিবাসী ইস্যুতে পাইনিয়ার রোল রাখছে। পরে আমি কিন্তু ওই গবেষণাটা করেছি, এবং এই 51টি জাতির যে কোথায় থাকেন, তারা কীভাবে, তাদের খাদ্য, তাদের পোশাক, তাদের শিক্ষা, মানে তাদের জীবনের যে বৈচিত্র্য, জীবনের যে তাদের যে ঐতিহ্য, সেগুলো তুলে ধরে আমি দিয়েছি। আপনারা এটা পাবেন। এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি কিন্তু তার যে প্রতিটা জেলায় যে শিল্পকলা একাডেমি আছে তাদের মাধ্যমে বইটা কিন্তু তারা দিয়েছে। ওখানে যদি আপনারা খোঁজ নেন যে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, জান্নাতে ফেরদৌসীর লেখা, বইটা কিন্তু খুবই অ্যাভেলেবল। এবং আমি মনে করি বইটা আপনারাও যদি সংরক্ষণ করেন, আপনাদের বাচ্চারাও কিন্তু জানবে যে বাংলাদেশে কত জাতির মানুষ আছে। না, মানে আসলেই অসাধারণ। এটা আমি মনে হয় প্রথম জেনেছি। আচ্ছা, যে 51টা জাতি রয়েছে সিলেট। এটা গেজেটে অন্তর্ভুক্ত না, গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে মাত্র 51টি, কিন্তু 75-এর উপরে জাতি আছে। আচ্ছা, হ্যাঁ, আর এই 51টা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে ওনারা। এই যে নামগুলো বললাম তাদের কথা আর কি, মুন্ডা আছেন, মানে অনেক অনেক জাতি এখানে আছে আর কি। জি। আর এছাড়া আমি নারীর ইস্যুতেও বেশ কিছু কাজ করেছি। তারপরে যে এই যে কিশোরী মেয়েদের বাল্যবিবাহের শিকার হচ্ছে মেয়েরা, এটা নিয়ে আমার বেশ কিছু ইভালুয়েশন হয়েছে। আমি প্ল্যান ইন্টারন্যাশনাল, ইউএনডিপি, ব্র্যাক, কারিতাস, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমি কিন্তু বেজলাইন সার্ভে, ইভালুয়েশন, তারপরে এনলাইন সার্ভে, এই কাজগুলো কিন্তু আমি নিয়মিত এই গত 20 বছর ধরে করেই যাচ্ছি। তার থেকেও অনেক কিছু, আমারও আসলে অনেক কিছু জানা হয়েছে। আমি যখন নাকি এখানে বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টরে চাকরি করি, তখন আমার মনে হয়েছে যে সবার কাছে যেটা শুনি যে খুব চ্যালেঞ্জিং, খুব ঢাকার বাইরে যেতে হয়, এটা সেটা এরকম। তো আমি যখন পার্বত্য চট্টগ্রামে কাজ করতে গেলাম এডুকেশন নিয়ে, তখন আমার ছেলেটা, আমার যে ছেলে এখন বিবিএ পড়ছে, ও তখন অনেক ছোট, ও তখন ক্লাস 4-এ পড়ে। তো ওকে আমি রেখে যাব কার কাছে? আর তারও ছোট আরেকটা আছে, যে এটা আমার একেবারে 6 মাসের 1 বছরের বাচ্চা। তো আমি আমার যেটা 4 বছরের বাচ্চা, ওকে নিয়ে আমি গেলাম। আমি পার্বত্য চট্টগ্রামে যখন গেলাম, তো ও তখন আমাকে জিজ্ঞেস করছে, একটা রুম দিয়েছে, এসি রুম, কিন্তু সারা দিন কারেন্ট নেই।
হ্যাঁ, বান্দরবানে সারাদিন কারেন্ট নেই, গরম, ওদের খাবার তো আদিবাসীদের খাবার, আমার বাচ্চা ওইভাবে খেতে পারছে না, ওরে আমি এই বিস্কিট কোক টোক এগুলো আমি কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, ফল টল এই। তো ও আমাকে বলছিল যে মা তুমি এখানে আসছো কেন, এখানে কেন তুমি কাজ করতে আসো? তখন আমি ওকে কি বলেছিলাম আমার মনে নেই, কিন্তু আমার এই বাচ্চাটাই পরবর্তীতে জাগো ফাউন্ডেশন বলে একটা প্রতিষ্ঠান আছে, ওখানে ও কাজ করছিল। তো আমাদের বনানীর ঢাকাতে বনানী করাইল বস্তিতে একবার আগুন লেগেছিল। তখন আমার ছেলেটাও ওইখানে যে একটা ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে বের হয়ে আসছিল, কাঁধে নিয়ে, ওই বাচ্চাটা আরো ছোট, ওকে কাঁধে নিয়ে বের হয়ে আসছে। তখন এই ছবিটা আসলে লন্ডনে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তখন ওই ছবিটার জন্য ও কিন্তু একটা বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছিল। মানে এটা কোনো নাটকের ছবি না, এটা একদম জলজন্ত রিয়েল একটা বিষয়। তখন লন্ডন থেকে ডায়না অ্যাওয়ার্ড দেওয়া হলো ওকে, ওই ইউকেরই একটা পত্রিকায় এটা আসলে এসেছিল। তখন ওরা ওকে ডায়না অ্যাওয়ার্ড দিয়েছে। তো তখন করোনা ভাইরাস, ওই ডায়না অ্যাওয়ার্ডটা নিতে ওকে লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস শুরু হয়ে গেছে। তখন ওর একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ওরা ইউকে থেকে সরাসরি লিঙ্ক করলো, এবং তখন বলল ওর বাবা মাও জানি ওর পাশে থাকে। তখন আমরা পাশেই ছিলাম, যেহেতু করোনা ভাইরাস, বাসায় আছি। তখন আমার ছেলেকে ওরা জিজ্ঞেস করেছিল যে তোমার এই যে তুমি ডেভেলপমেন্ট সেক্টরে গেছো, তুমি কেন গেলা? তখন সে বলল যে আমি আমার মায়ের সাথে, আমার মা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট, উনি কাজ করেন, আমি আমার মায়ের সাথে আমি চিটাগংয়ে গিয়েছি, বান্দরবানে গিয়েছি, সিলেটে বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি আমার মাকে জিজ্ঞেস করতাম এখানে কেন আসছো, এত কষ্ট? তখন আমার মা আমাকে বলতেন এই কষ্টগুলোর কথা যদি আমরা তুলে ধরি, এই কষ্টগুলোর কথা যখন আমরা রিপোর্ট করব, আমরা যখন পলিসিতে আমরা যখন তুলে ধরবো, তখন আমাদের পলিসি মেকাররা এটা নিয়ে ভাববে, এবং পলিসি লেভেলে এটার এর উন্নয়নের জন্য কি করা যায় একটা নীতি হবে। এই যে আমাদের বিভিন্ন পলিসি আছে, সেই পলিসিতে যখন এই আদিবাসীদের জীবন আসবে, তাদের শিক্ষা কেমন, তাদের ভূমির অধিকার কেমন, তখন এই মানুষগুলোর যে ইয়েটা আসবে, উপকার হবে, সেটা হয়তো এটা সামগ্রিকভাবে সেটা হবে। তো এই জন্য আমি এখানে আসছি। তখন এই কথাটা যখন আমার ছেলে বলল, তখন আমার মনে হলো যে এটা আমার জীবনের একটা সার্থকতা, যে আমার বাচ্চাটা এভাবে দেখেছে। আর আরেকটা ছোট্ট করে বলি, যেহেতু সময়টা খুব কম, ওকে আমি সিলেট চা বাগানে নিয়ে গিয়েছিলাম। আমি চা শ্রমিকদের নিয়ে তখন কাজ করছি। তাদের যে খাবার কিন্তু ওরকম না, চাল ভাজা আর চা পাতা দিয়ে ওরা খেয়ে নেয় সকালের নাস্তা। ওটা খেলে ওরা রাত পর্যন্ত থাকতে পারে। মানে আসলে তো ওদের পক্ষে সম্ভব না 3 বেলা খাওয়া, 4 বেলা খাওয়া। ওনারা ওই সকালবেলা একবার খায়, আবার দুপুরে একবার খায়, এই খাবারটাই খায়, চা পাতা আর দিয়ে, আবার রাতে খায়। কিন্তু ওনাদের সাথে কাজ করতে যেয়ে আমি কিন্তু সারাদিন ওনাদের কাছে থাকতাম, আমার বাচ্চা ওখানে ছিল। তখন ওনাদের মাথা পিছু আয় ছিল খুব সম্ভবত 60 টাকা বা 65 টাকা এরকম, আমার এই মুহূর্তে এক্সাক্ট ফিগারটা মনে নেই, এরকম ছিল। তখন আমি যখন ওদের সাক্ষাৎকার নিচ্ছি, এবং আমিও খাচ্ছি ওনাদের সাথে ওই চাল ভাজা খেয়ে, আমি 7 দিন ওখানে ছিলাম, দুপুরে আমি ওনাদের সাথে ওটাই খেয়েছি, কারণ আমি এখানে কাজ করতে আসছি। আমি যদি এখন ওখান থেকে যে হোটেলে খাই, এটা আমার এথিক্যালি আমার মনে হচ্ছিল ঠিক হবে না। ওনাদের সাথে থেকে আমি যতটা থাকবো, আমি ততটা ওনারা আমাকে যখন মনে প্রাণে গ্রহণ করতে পারবে, তখনই কাজটা অনেক সহজ হবে। তো আমার ছেলে আমাকে বলছিল যে আম্মু, ওনাদের মাসে এই 65 টাকা, আর ওনাদের সদস্য সংখ্যা প্রায় 7 জন, এটা কি ওনারা প্রতিদিন মানে এইভাবে প্রতিদিন পাচ্ছে, যে চা বাগানে কাজ করে প্রতিদিন পাচ্ছে? আম্মু তুমি তো আমাকে স্কুলেই 100 টাকা দাও টিফিন খাওয়ার জন্য, আমি তো একা ওই 100 টাকা নিয়েও আমি আমার বন্ধুদের নিয়ে খেতে পারি না, আমি নিজেই খাই বসে বসে। সেখানে ওনারা এই 65 টাকা দিয়ে, 60 টাকা 65 টাকা দিয়ে পরিবারের 7 জনকে নিয়ে খাচ্ছে আম্মু, বলে ওর চোখ টোক একদম লাল হয়ে গেল। তখন আমি বললাম হ্যাঁ বাবা, ওনাদের অনেক এভাবেই চলতে হচ্ছে, ওনাদের দৈনিক এই মজুরি দিয়ে চলতে হচ্ছে। তো আমি এই কথাটা এর জন্য বললাম যে আমাদের বাচ্চাদেরকেও যদি একটু সহনশীল, একটু সংবেদনশীল করতে হয়, তাহলে বাবা মা যে কাজগুলো করে সেই কাজগুলোর সাথে তাদেরও পরিচিত করা দরকার। হ্যাঁ, তাহলে আমি মনে করি যে এই যে আমাদের দেশের যে ইয়াং জেনারেশন, এদের উপরেই তো আমরা তাকিয়ে আছি, এরাই তো আমাদেরকে
পথ দেখাবে, তাই না, সত্যিকার অর্থে। তারপরে আমরা যখন থাকবো না, ওরাই সামনে চলে আসবে, আবার ওদের পরের জেনারেশন সামনে আসবে। তো এইভাবে যদি একটা মানবিক সমাজ করা যায়, এইভাবে কিন্তু দরকার। হ্যাঁ, পরিবার থেকেই শুরু করা দরকার। এটা আমি বললে হবে না যে আপনি এটা করেন ওইটা করেন। প্রতিটা পরিবারের উচিত এভাবে একটা সংবেদনশীল একটা মানবিক সমাজের জন্য এগিয়ে আসা। আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, একটা সংবেদনশীল মানবিক সমাজ এবং অসাম্প্রদায়িক সমাজ, সেই জায়গাটাই কিন্তু আমি মনে করি যে মানুষের যে বন্ধন সম্প্রীতির, এইভাবেই কিন্তু হতে পারে। এই প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা আবার গান শুনবো। চলুন আমরা গানে চলে যাচ্ছি। আপনারা জানেন সম্মানিত অতিথি উপস্থিত আছেন জান্নাতে ফেরদৌসী লাকী। তিনি ছায়ানট ও নজরুল ইনস্টিটিউটে সঙ্গীত শিক্ষিকা হিসেবে রয়েছেন। চলুন আমরা পরবর্তী গানে যাচ্ছি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। আছো অনল অনিলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। খুবই চমৎকার। আর আমাদেরকে আরেকটি গান আমি আপনাদেরকে এবার একটু অতুল প্রসাদের গান গেয়ে শোনাই। আমি একটু ছোট্ট করে জানতে চাচ্ছি, আমরা যতটুকু জেনেছি এতক্ষণ ধরে আপনার সম্পর্কে, আপনি অসাধারণ গুণী একজন মানুষ। আপনি চেষ্টা করি কাজ করতে। আপনি সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করেন, আপনি এনজিও সেক্টরে কাজ করেন। তো এত ব্যস্ততার মাঝেও এত সুন্দর গানের যে চর্চা, সেটা কিভাবে করেন? আসলে গান তো ছোটবেলা থেকেই গাই। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি যে ছায়ানটে ভর্তি হলাম। আপনারা তো জানেন ছায়ানটের একটা খুব ভালো বড় প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে পয়লা বৈশাখে রমনা বটমূলে।
তা আমি আমার বাবার সাথে গিয়েছি ওই অনুষ্ঠান দেখতে। অনুষ্ঠান দেখার পরে আমার বাবা বলে কি, এই অনুষ্ঠানে তোমাকে গান গাইতে হবে। এটা শোনার পরে তো আমার ভিতরে ভয় শুরু হয়ে গেল। সব বিখ্যাত শিল্পীরা এখানে গান গাচ্ছে, আমাদের ডক্টর সঞ্জিদা খাতুন আপা ওখানে গান করছেন, অনেক শিল্পীরা ওখানে গান করছেন। তো তখন আমি বলছি, আমি আমার আব্বার উপরে একটু অভিমান করলাম, না এরকম কথা বলবা না, আমি তাহলে অনুষ্ঠান দেখতে আসবো না। আমার আব্বা বললো, কেন পারবে না, চেষ্টা করো। তো আমি তখন বাসায় গানের চর্চা ছিল, অনেক রেকর্ড ছিল আমাদের বাসায়, আমরা রেকর্ডে শুনতাম, অনেক গান শুনতাম। তখন আমাদের একজন ওস্তাজি ছিল, ফুল মোহাম্মদ ওস্তাজি, উনি পটুয়াখালীতে ওনার বাড়ি, উনি ওখানে থাকতেন রামকৃষ্ণ মিশনে। উনার কাছে আমি গান শিখলাম। তারপরে আমি জাগুয়ার সেন্টার বলে একটা সেন্টার আছে, ওখানে আমি গান শিখেছি। এবং এরপরে আমি এগুলা কিন্তু সব ছোটকালেই হচ্ছে, এই 1 2 এই অবস্থায়। ক্লাস 4-এ যখন পড়ি তখন আমার বাবা বললো যে তোমাকে ছায়ানটে ভর্তি করিয়ে দিই। পরে ছায়ানটে নিয়ে গেলেন। ছায়ানটে ওখানে আমি আমার কোর্স সম্পূর্ণ করলাম। এবং আমার শিক্ষক যারা ছিলেন, অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক সেই সময়ের, অঞ্জলি রায় দিদি, নীলিমা দাস, সুমন চৌধুরী, খায়রুল আনাম শাকিল, ওনাদের কাছে গান শিখলাম। তারপরে ভালো লেগেছে যে পরবর্তীতে আবার ওখানেই শিক্ষকতা করলাম। আবার ছোটকালে যে জাগুয়ার সেন্টারে গান শিখেছিলাম, একসময় আমি জাগুয়ার সেন্টারেও গান শিখেছি, তো ওখানেও আমি শিক্ষকতা করেছি। তো এইভাবে আসলে প্রতিদিন রেয়াজটা খুব জরুরি। আর বাবা মার গানের প্রতি একটা ঝোঁক ছিল, যে কোনোভাবে বাবা নিয়ে আসতেন যে চলো গান করতে হবে। আর আমার আসলে নজরুলের প্রতি গানের এত হয়েছে আমার বাবার কারণে। আমার বাবা খুব এই যে বিদ্রোহী গান, স্বদেশ চেতনার গান, এই সবগুলো গান নিয়ে আমার বাবার অনেক একটা ভালোবাসা। তো এই জন্য আসলে আরো গানের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয়েছে। জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আমাদের আসলে উনি এত বেশি গান জানেন, উনি গান এত সুন্দর, আমাদের আসলে ওনাকে ছাড়তে মন চাইছে না, কিন্তু সময় আমাদেরকে যেতে দিবে, আমরা চলেই যাব। তবে যাওয়ার আগে আরো একটি গান শুনব। অবশ্যই। তো আমি এইবার যে গানটি গাবো সেটা অতুল প্রসাদের একটি বিখ্যাত গান। গানটি আসলে আমরা হয়তো অনেক সময় উপদেশ দিই, এটা করো না, এটা করো না, দেশকে ভালোবাসো। তো এই গানগুলোর ভিতর দিয়ে আসলে এত কিছু বলার দরকার হয় না। কবিরা যেভাবে লিখেছে, মনে হচ্ছে এই গানগুলো একটা এমন একটা বাণী, এই বাণীর মধ্যে দিয়ে মানুষ সুন্দর থাকতে পারে, নির্মলভাবে জীবনযাপন করতে পারে। সবারে বাসেরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে। করে তুই আপন হারালে যা ছিল আপন, এবার তোর ভরায় আপন বিলিয়ে দে তুই যারে তারে। যারে তুই ভাবিস ফোনে, তার মাথায় আছে মনি। বাজা তোর প্রেমের বাঁশি, ভবের বনে ভয় বাকারে। সবাই যে তোর মায়ের ছেলে, রাখবি কারে ফেলে। একই নায়ে সকল ভাইয়ে যেতে
হবে রে ও পারে, সবারে বাসে রে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। অনেক সুন্দর। ধন্যবাদ সম্মানিত অতিথি, আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, রেডিও সাগরদ্বীপকে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমিও আপনাদেরকে ধন্যবাদ দেই, এবং যেই কথাটা আর কি বলতে চাই, যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে সম্প্রীতি থাকতে হবে, এবং আমাদের কে অবশ্যই দেশকে ভালোবাসতে হবে। তাহলে আমাদের জীবনের অনেক দুর্যোগ কমে যাবে। হ্যাঁ, রামপ্রসাদের একটা বিখ্যাত গান আছে, কথা আছে, মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই যে মানবের যে, আমরা তো পতিত জমিগুলাকেই তো উর্বর করে ফসল ফলাচ্ছি, তাহলে মানুষের জীবনের যে পতিত জায়গাগুলো, সেখানে যদি আমরা চাষবাস করতে পারি, তাহলে তো সেখানেও সোনা ফলে। ধন্যবাদ আপনাদেরকে, মনে জায়গায় করে নেওয়া যায়। অনেক ধন্যবাদ। রেডিও সাগরদ্বীপকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাকে তো ধন্যবাদ, এবং যে ভাইটি ধারণ করলেন, আপনাকেও ধন্যবাদ এত চমৎকার আয়োজনটি করার জন্য। আর হাতিয়া দ্বীপের কথা আমার মনে থাকবে। আমরা আশা করি আপনাকে আমরা আমাদের এই অতিথি আলাপন অনুষ্ঠানে আবার পাবো। খুব খুশি হব। অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এই জায়গাটা দাগ কেটে গেল। দ্বীপের মধ্যে এত চমৎকার, মনে থাকবে আপনাদের কথা। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান অতিথি আলাপন। শ্রোতা, আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো অতিথি আলাপন অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়।